সংগঠিত মায়েরা এবং শিক্ষার্থীরা, কারণ মাদের কষ্ট আমি ছোটবেলায় দেখেছি। আমার পরীক্ষার পর আমার মার অবস্থা কি হয়েছে, মানে আমার মনে হয় রাস্তার দিকে চেয়ে থাকতো। আমার গাড়ি থেকে নামার পরে চেহারার দিকে দেখতো, আমার চেহারা কি, আমি কি হাসছি নাকি আমার মুখটা কালো হয়ে আছে, খুব খেয়াল করতো। কি পরীক্ষা ভালো হয় নাই নাকি, তোমার মুখ কালো কেন? এটা হচ্ছে মা। এবং মাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য যে নিবেদিত প্রাণ, সেটা আমাদের সকলের হৃদয়ে, এটা এখান থেকে আমরা হৃদয় থেকে ফেলতে পারি না, সারা জীবন ছুঁয়ে থাকে। শিক্ষার্থীরা যারা ভালো করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কনগ্রেচুলেশন। এবং যারা আজকের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগরী, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ধরনের একটা স্বীকৃতি, এটা কিন্তু একটা সামাজিক মেসেজ। এটা একটা সামাজিক মেসেজ, অর্থাৎ লেখাপড়ায় ভালো করলে এটা একটা স্বীকৃতির ব্যাপার। এবং স্বীকৃতিটা সামাজিক স্বীকৃতি না, এখন আমরা দেখি স্বীকৃতিটা রাজনৈতিক স্বীকৃতির পর্যায়ে পৌঁছেছে। রাজনীতিবিদরা যখন এই ধরনের কৃতিত্বকে স্বীকৃতি দেয়, অর্থাৎ রাজনীতিবিদদের মাথায় এটা ঢুকেছে যে আমাদের দেশের শিক্ষার্থীদের লেখাপড়ার কত বেশি করবে, এবং তাদের লেখাপড়ার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ কি হবে তার উপর নির্ভরশীল। এই জন্য বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে স্বৈরাচার বিতাড়িত পরবর্তী সময়ের যে প্রেক্ষাপট, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের মনের মধ্যে একটা নতুন আশা জেগেছে, আমাদের একটা প্রত্যাশা জেগেছে, আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে। হয়তো যে আকাঙ্ক্ষাটা 1 বছর 2 বছর আগে ছিল না। আমরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলাম, একটি দেশ যেখানে গণতন্ত্র নাই, যেখানে ভোটাধিকার নাই, যেখানে আইনের শাসন নাই, যেখানে লোক গুম হয়ে যায়, খুন হয়ে যায়, জেলে যায়, মিথ্যা মামলার শিকার হয়, জীবনের নিরাপত্তা নাই। এবং যে দেশে আমরা কি বলি, যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, যে দেশে সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়। আমি যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে। তাই আজকের বাংলাদেশ নতুন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে, এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিদের থাকতে হবে। আমি শিক্ষার্থীদের বলতে চাই, শিক্ষার্থীদের মাদের বলতে চাই, বাপদের বলতে চাই, যে আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে। আগামী বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে। যদি বাংলাদেশ না হয়, আমরা যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। যার মধ্যে মেধা নাই সে যেরকম ভালো ডাক্তার হতে পারবে না, যার মধ্যে মেধা নাই সে যে ভালো উকিল হতে পারবে না, যার মধ্যে মেধা নাই সে একজন ভালো রাজনীতিবিদ হতে পারবে না। এই যে এই মুহূর্তে যখন আমি বক্তব্য রাখছি, এই যে এখানে ছাত্রছাত্রীরা যারা আছে, মেধাবীরা, মায়েরা, বাপেরা, এই মুহূর্তে যখন আমি বক্তৃতা রাখছি, বিশ্বে এখন একসাথে 50টা পডকাস্ট চলতেছে, কমপক্ষে হয়ে 20টা ডিবেট চলতেছে, 30টা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে। সুতরাং আপনাদের হাতে একটা মোবাইল আছে না, সকলের কিন্তু অপশন আছে এই মুহূর্তে। আমার বক্তব্য যদি আপনাদের ভালো না লাগে, শুনতে ইচ্ছা না হয়,
আপনি কিন্তু আমাকে সুইচ অফ করে দেবেন, সুইচ অফ করে যেটা আপনার ভালো লাগে সেখানে চলে যাবেন। এই অপশনটা কিন্তু আগে ছিল না। আগে আমরা রাজনীতিবিদদের বক্তৃতা দিতাম আর জনগণকে সেটা গিলতে হতো, ভালো না লাগলে হলেও গিলতে হতো, শুনতে হতো। এখন কিন্তু শুনতে হয় না, কারণ তার হাতে অনেক অপশন আছে। এই জন্য মেধার রাজনীতি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে আগামী বাংলাদেশের জন্য। আপনারা লক্ষ্য করবেন, এই নির্বাচনকে সামনে রেখে নয় শুধু বিএনপি এটাকে, এই যে প্রত্যাশা পূরণ, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা কিন্তু তারেক রহমান সাহেব ধারণ করেছে, বিএনপি ধারণ করেছে, এবং ধারণ করে আগামীর বাংলাদেশ কি হবে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আগামী দিনের লেখাপড়া কি হবে, পড়াশোনাটা কি হবে, শিক্ষা ব্যবস্থাটা কি হবে, শিক্ষক কারা হবে, শিক্ষকের প্রশিক্ষণ কি হবে, এবং নতুন যে ডিজিটাল টেকনোলজির পরিপ্রেক্ষিতে এটার আমাদের আগামী দিনের পড়াশোনায় কি প্রতিফলন ঘটবে, প্রতিটি স্কুলে আমরা কিভাবে চালাবো, প্রতিটি স্কুলের কারিকুলাম কি হবে, লেখাপড়ার সাথে সাথে স্পোর্টসের যে প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে মিউজিকের যে প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে নাটক থিয়েটারের প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে বিশ্বের অন্য বিষয়গুলো আমরা কিভাবে ধারণ করব, এই বিশ্বের সাথে কিভাবে সম্পৃক্ত হব, সেই ব্যবস্থা বিএনপির আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় ইনশাআল্লাহ আমরা প্রবর্তন করতে যাই। সাথে সাথে এটাও আমি একটু বলতে চাই, যে একটু আগে বললাম সকলের হাতে একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের ব্যবহারটাও তোমাদেরকে বুঝতে হবে। যে স্মার্টফোনের মধ্যে যেটা আগামী দিনে, আমি যখন লেখাপড়া করেছি স্মার্টফোন ছিল, তখন আমাকে ভালো কিছু আমার কারিকুলামের বাইরে কিছু জানতে হলে আমাকে ইউএসআইএস লাইব্রেরিতে যেতে হতো, নাহলে ব্রিটিশ কাউন্সিলে যেতে হতো, নাহলে কোথাও না কোথাও খুঁজে বের করতো কোথা থেকে আমি এটা পাবো। এখন কিন্তু সকলের হাতের মধ্যে আছে। তোমরা চাইলে এই মুহূর্তে ইউএস কংগ্রেসের লাইব্রেরিতে ঢুকতে পারো, স্মিথসোনিয়ান লাইব্রেরিতে ঢুকতে পারো, বিশ্বের যে কোনো বই যেটা তোমার পছন্দের সেই বইতে ঢুকে লেখাপড়া করতে পারবে, সেই বইটা ডেলিভারি দেওয়ার জন্য অনলাইন অর্ডার করতে পারবে। এই যে মেধার একটা বিশাল জগৎ সৃষ্টি হয়েছে, এটাকে ব্যবহার করতে হবে। এটাকে যদি ব্যবহার করতে যারা বেশি পারবে তারা তত বেশি এগিয়ে যাবে। এবং আগামী দিনের চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের না, এটা মনে রাখতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক চ্যালেঞ্জ। যারা লেখাপড়ার মান যত বেশি উন্নতিতে যাবে, যাদের মধ্যে যেটা বলা হয়েছে আমাদের আগামী দিনের কারিকুলামে থাকবে, শুধু বাংলা নয়, শুধু ইংরেজি নয়, জাপানিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবিক, ম্যান্ডারিন, এই ভাষাগুলো যে যত বেশি শিখতে পারবে তার জন্য বিশ্বের দ্বার অত বেশি উন্মুক্ত হবে, তার জীবনযাত্রার মান বদলে যাবে, তার আউটরিচ অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে আগামীর বিশ্ব। সুবিধা হচ্ছে বাংলাদেশে বসে এই বিশ্বের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা আগে ছিল না। এর সাথে সাথে আগামী আপনার